গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং প্রত্যেকে ক্লাসটাকে একবার অবশ্যই শেয়ার করে দেবে। আজকে তোমাদের জন্য একটু হলেও খুশির খবর রয়েছে। প্রথমে যে আমি তোমাদের প্র্যাকটিস সেটটা শুরু করেছিলাম, সেখানে রিজনিংও করাচ্ছিলাম এবং ম্যাথও করাচ্ছিলাম। 5টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ বা কলকাতা এসআই হোক বা ডাব্লিউবিপি এসআই হোক, তোমরা যারা যে এক্সাম দাও না কেন এই প্র্যাকটিস সেটটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রথমে কি করাছিলাম যে 5টা ম্যাথের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার অ্যান্ড 5টা তোমার রিজনিং কোশ্চেন, এই টাইপের আমি 5 থেকে 6টা সেট করিয়েছিলাম এই টাইপের। তারপর থেকে যেহেতু আমার মেন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, আমি ম্যাথই পড়াই সাধারণত, সেই জন্য আমি ম্যাথের উপরেই বেশি ফোকাস রেখেছিলাম। তাহলে এখন আমি মাঝখানে আবার আমি রিজনিংটা বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার ম্যাথই চলছিল পুরোপুরিভাবে। এখন আমি যেটা বলছি, আজ থেকে আমরা ক্লাসের শেষে অর্থাৎ আমার প্রপার একেবারে ম্যাথ প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমি প্রতিদিন যে 8টা করে কোশ্চেন নিয়ে আসছিলাম ম্যাথের, একই রকমভাবে প্র্যাকটিস সেটে 8টা কোশ্চেন ম্যাথের করার পরে আমরা 3টা প্রিভিয়াস ইয়ারের রিজনিং কোশ্চেনগুলো দেখে নেব। একসঙ্গে আমরা দেখে নেব যে প্র্যাকটিসটা আমাদের ঠিকঠাক আছে কিনা রিজনিংয়ের। একটু হলেও আমার মধ্যে জ্ঞান আছে, আর আমি তোমাদেরকে পড়িয়েছি। সামান্য কিছু রিজনিংয়ের জ্ঞান আছে, আমি তোমাদেরকে প্রথমে পড়িয়েছিলাম। তাহলে তোমরা যারা ক্লাসগুলো করেছিলে প্রথমে, তারা অবশ্যই জানো যে কেমন বোঝাতে পারি বা তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা কমেন্ট বক্সে লিখবে কত ভালো করে বুঝতে পারো তোমরা আমার কাছ থেকে, অবশ্যই লিখবে। তাহলে আজ থেকে আমি তোমাদের ক্লাস শেষে বেশি না, 3টে করে, জাস্ট 3টে করে প্রিভিয়াস ইয়ারের রিজনিংগুলো আমরা আগে কমপ্লিট করব। দেন যখন আমাদের প্রিভিয়াস ইয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে রিজনিংয়ের, তখন আমরা ম্যাথ যেমন আমি প্র্যাকটিস সেট নিয়ে আসছি, ঠিক একই রকমভাবে রিজনিংয়েরও 3-4টে করে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব যে টাইপের আমাদের আসছে। তোমরা আমার ক্লাসের উপরে রিজনিংয়ের উপর ভরসা করিও না, পুরোপুরি না। দেখো, আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলোই করাবো, 3টা-4টা করে প্রত্যেক দিনই হোক না কেন। আমি যদি এরকমভাবে 10-20 দিন বা 1 মাসও যদি আমার পরীক্ষা লেট হয়, তাহলে 1 মাসে 30-30-3-30-এ 90টা কোশ্চেন আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেব। কিন্তু তোমরা যেখান থেকে রিজনিং ক্লাস করছো যে স্যারের কাছ থেকে, সেই স্যারের কাছ থেকে প্রপার করো। কিন্তু আমরা এই ক্লাস শেষে জাস্ট প্র্যাকটিসের জন্য 3টে করে কোশ্চেন দেখে নেব। আর ম্যাথের আমি যেটা বলেছি তোমাদেরকে, যে ম্যাথ যে প্র্যাকটিস সেটগুলো আমি প্র্যাকটিস সেটে যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, ম্যাথের এর বাইরে তোমাদের পরীক্ষা হলে কিছু আসবে না, সেম টাইপের প্রশ্ন আসবে। এক্সামিনার তোমার জাহান নাম থেকে কেন কোশ্চেন বানাক না কেন, সেম এই টাইপগুলো যে টাইপ আমি করাচ্ছি সেই টাইপ থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসবে, এর বাইরে যাবে না। এটা 100% গ্যারান্টি, লিখে নাও। এসএসসি জিডির যে আমি প্র্যাকটিস সেটটা করিয়েছিলাম, এসএসসি জিডির কিন্তু আমি পুরো প্রপার সিলেবাস কমপ্লিট করেছি। কনসেপ্ট ক্লাস 3 মাসে কমপ্লিট করেছিলাম পুরো সিলেবাস, অ্যান্ড তারপরে আমি করেছিলাম 35 থেকে 36টার মতন প্র্যাকটিস সেট, প্রত্যেকদিন 10টা করে করেছিলাম। এখন কথা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা 3 থেকে 4টা, আমার তো নতুন প্ল্যাটফর্ম তোমরা জানছোই, যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছ থেকে প্রথম পড়েছিল, তার মধ্যে 2-3 জন আমাকে কল করেছিল, বলছে স্যার আপনি যা পড়িয়েছেন, দাদা আপনি যা পড়েছেন তার মধ্যে থেকে 90%-এরও বেশি বলা যেতে পারে সেগুলোই আসছে। হার্ড শিফট হওয়ার পরেও 90%-এর চাইতে বেশি আসছে। এসএসসি জিডিতে কিন্তু আমি যা পড়েছি তার মধ্যে থেকে আসছে, আমি সেটা আগেও বলেছিলাম এবং তোমাদেরকেও বলছি। ডাব্লিউবিপির ম্যাথের আমি যা পড়াচ্ছি, যে টাইপের প্রশ্ন পড়াচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে সেম টু সেম টাইপের প্রশ্ন পাবে। পরীক্ষা হলে গিয়ে হতে পারে যে রামের জায়গাতে শ্যাম দিয়ে দিয়েছে, নামটা পরিবর্তন করে দিয়ে দিয়েছে, 10-এর জায়গাতে হতে পারে 15% দিয়ে দিয়েছে, একটু তো সংখ্যা চেঞ্জ হবে। গণিত কোনোদিন একবারে হুবাহু কমন আসবে না, এই টাইপের কিছু কিছু সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে। বাকি যে ফরম্যাট বাকি যে ফরম্যাটটা রয়েছে, যেভাবে তুমি যে পদ্ধতিতে অঙ্কগুলো আমি করাচ্ছি, সেম টু সেম ক্যালকুলেশন সেই পদ্ধতিতে হবে। সেই জন্য বারবার বলবো তোমাদেরকে যে প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা প্রথম থেকে লেগে রয়েছো, অলরেডি 35টা প্র্যাকটিস সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে, 36-37টা করে এভাবে হতে যাবে। সেই জন্য প্রত্যেকটা দেখো, কোয়ান্টিটি কম হতে পারে, 8টা করে কোশ্চেন ম্যাথে নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন স্যার গুরুত্বপূর্ণ, আর এখান থেকেই তুমি তোমার পরীক্ষা হলে পাবে। সেই জন্য বলবো একটু কষ্ট করে হলেও সকাল 6:30-এর সময় তোমরা প্রত্যেকে যুক্ত হবে আমার সঙ্গে প্র্যাকটিস সেটে, এবং একবার ভরসা করে তোমরা আমার কাছ থেকে পড়ে পরীক্ষা হলে দিয়ে আসো। পরীক্ষার পরে তোমরা অবশ্যই বলবে যে দাদা তুমি যা করিয়েছিলে তার মধ্যে থেকেই এসছে, এটা আমার 100% গ্যারেন্টি। আজকের প্র্যাকটিস সেটটাও খুব গুরুত্বপূর্ণ হবে, একেবারে খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো নিয়ে এসেছি। তোমরা দেখবে যে পেপারের মতোই প্রশ্ন, পেপারে আসার মতোই প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমাদের সামনেই রয়েছে, চলো প্রত্যেক দিনের মতো তোমরা রাফ পেজ এবং একটা কলম নিয়ে সামনে বসে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা করার চেষ্টা করবে নিজে থেকে। আগে আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে একবার। চলো কি বলছে,
এত সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান কত, প্লেস ভ্যালু কত, 8 এর স্থানীয় মান কত। যখনই আমাকে বলবে কোনো একটা সংখ্যা দিয়ে তার স্থানীয় মান কত, তাহলে তার স্থানীয় মানের জন্য আগে আমরা কি লিখব দেখো, 8 এর স্থানীয় মান কত, 8 এর স্থানীয় মান আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে 8 লিখে দাও। 8 এর পরে স্যার কয়টা সংখ্যা আছে, 8 এর পরে দেখে নাও গুনে, 8 এর পরে রয়েছে 1 2 3 4টা সংখ্যা, তাহলে 4টা শূন্য লাগিয়ে দাও, 4টা সংখ্যা, তাহলে একক দশক শতক হাজার অযুত ৮০,০০০। তাহলে 8 এর স্থানীয় মান কত হয়ে যাবে স্যার, ৮০,০০০ হয়ে যাবে আমাদের। 8 এর পরে 4টা শূন্য দেখে নাও অপশনে যেখানে রয়েছে 8 এর পরে 4টা শূন্য। তাহলে স্থানীয় মান বলতে যে সংখ্যাটার স্থানীয় মান বলবে আমাকে সেই সংখ্যাটা বসিয়ে দিব এবং সংখ্যাটাতে দেখব যে সংখ্যাটার পরে কতগুলো আমার সংখ্যা আছে ততগুলো শূন্য লাগিয়ে দেবো, সেটা হয়ে যাবে আমাদের স্থানীয় মান বা প্লেস ভ্যালু। চলো, এই টাইপের আছে ফেস ভ্যালু কত, এগুলো আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে, নেক্সট প্র্যাকটিস সেটে কিন্তু প্রত্যেক টাইপের অঙ্কগুলো নিয়ে আসবো, আর প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলো, শিখে গেলে তোমরা, পরের প্রশ্ন দেখবে। চলো, কি বলছে, এত 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 এবং এত এর গসাগু কত। আমাকে 3টে সংখ্যা দিয়েছে গুণ আকারে এবং তার পাওয়ারে কিছু 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 করে দিয়েছে এবং বলছে আমাকে এদের গসাগু কত। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে স্যার গসাগু কত। দেখো আমি একটা জিনিস বলে দিই, যদি আমার এখানে থাকে 10, এখানে থাকে 15 আর এখানে থাকে 20, তাহলে আমি যদি স্যার বলি যে এটার গসাগু কত, তাহলে তোমরা ছোটবেলায় যেভাবে নিয়মে করেছো এইভাবে ভাগ করে করে দেখবে, সেভাবে তো গসাগু বের করতে পারবো। কিন্তু আমাদেরকে একটু অন্য নজরে দেখতে হবে অঙ্কটা। দেখো 10কে আমরা কি কি লিখতে পারি, 5 গুণিত 2, তাই তো। 15কে কি লিখতে পারি, 5 গুণিত 3, তাই তো। 20কে কি লিখতে পারি স্যার, 5 গুণিত 4। তাহলে এবার আমরা দেখব যে একই টাইপের সংখ্যা কোথায়, 3 জায়গাতেই রয়েছে কোন সংখ্যাটা। তাহলে দেখো 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, তাহলে 3 জায়গাতেই আমার 5 আছে, সেই জন্য একবার 5 লিখবো গুণ। এবার দেখবো 2 এখানে আছে, বাকি জায়গাগুলোতে 2 আছে কিনা। 2 এখানে আছে, 2 এখানে নেই, কিন্তু 2 4-এর মধ্যে আছে, শুধু এখানেই রয়েছে। এই 4কে যদি ভেঙে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারবো 2 গুণিত 2, কিন্তু এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, কিন্তু এখানে নেই। যে যদি আমার 3টে সংখ্যার মধ্যে একটা সংখ্যাতেও যদি সেই সংখ্যাটা না থাকে তাহলে কিন্তু আমরা সেটা নিতে পারবো না। তার মানে 2 এখানে নেই, এখানে রয়েছে, তার মানে এই সংখ্যাটার মধ্যে 2 নেই, তার মানে আমরা 2 নিতে পারবো না। 2 এর পরে আর কোনো সংখ্যা বেঁচে নেই, তার মানে আমাদের 5 হয়ে গেল কি স্যার, গসাগু। 5 হয়ে গেল কি আমাদের গসাগু। তাহলে গসাগু বের করার নিয়মটা এটা আমার ছিল। এবার দেখো আমাকে কিছু সংখ্যা দিয়েছে, দেখো কি বলেছে, 2 এর স্কোয়ার গুণিত 3 এর কিউব, 3 এর কিউব গুণিত কত বলেছে আমাকে, 3 এর কিউব গুণিত 5 এর পাওয়ার 5, 5 এর পাওয়ার 5, 5 এর পাওয়ার 5, কমা। এবার আমাকে 2 নম্বর সংখ্যা কি বলেছে, 2 এর কিউব, আচ্ছা 2 এর কিউব 3 এর স্কোয়ার গুণিত 3 এর স্কোয়ার গুণিত 5, 5 এর স্কোয়ার গুণিত আমাকে 7 বলেছে দ্বিতীয় সংখ্যা। এবার তৃতীয় সংখ্যা কি বলছে স্যার, আমার 2 টু দি পাওয়ার 4 ইন্টু, তারপরে কি বলেছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 ইন্টু 7 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 11 আমাকে বলেছে। আচ্ছা, এই 3টে সংখ্যা দ্বারা দেওয়া আছে, আমার পাওয়ারে গুণ 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 করে আমার 3টে সংখ্যা দেওয়া আছে, বলেছে এর গসাগু কত। তার মানে আমরা খুঁজবো এর মধ্যে কমন কি কি জিনিস আছে। তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার স্যার কত আছে, 2 আছে, এখানে 2 এর পাওয়ার 2 আছে এই সংখ্যাতে, তাহলে এই সংখ্যাতে 2 এর পাওয়ার 2 খুঁজো, তার মানে 2 এর পাওয়ার 3 মানে কি স্যার, এখানে 2ও লুকিয়ে আছে, 2ও লুকিয়ে আছে, 3 মানে কি 2 এর চাইতে বেশি আছে, তার মানে 2ও লুকিয়ে আছে, তার মানে 2 এর পাওয়ার এখানেও রয়েছে, এখানে কত রয়েছে 2 এর পাওয়ার 4, তার মানে এখানেও 2 এর পাওয়ার 2 লুকিয়ে আছে। তার মানে এখান থেকে আমরা সবচেয়ে ছোটটা লিখে দিব 2 এর পাওয়ার 2 গুণিত, পেয়ে গেলাম সবচেয়ে ছোটটাকে আমরা নিব। 2 এর পাওয়ার 2 রয়েছে, 2 এর পাওয়ার 3 রয়েছে, 2 এর পাওয়ার 4, তাহলে ছোটকে 2 এর পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার 2 নিব। 3 এর পাওয়ার 3 রয়েছে স্যার, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 4, তাহলে সবচেয়ে ছোটকে স্যার 3 এর পাওয়ার 2, তাহলে 3 এর পাওয়ার 2 নিব গুণিত। 5 এর পাওয়ার 5 রয়েছে, 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে সবচেয়ে ছোটকে স্যার 5 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1 নিব। এরপরে দেখো আর কোনো সংখ্যা নেই, তার মানে আর আমার কোনো সংখ্যা নাও লাগবে না, অর্থাৎ আর কিছু কমন নিতে পারবো না। তার মানে আমার উত্তর কত হয়ে গেল স্যার, 2 এর স্কোয়ার গুণিত 3 এর স্কোয়ার গুণিত 5 এর পাওয়ার 1। তাহলে অপশন কোথায় রয়েছে স্যার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার
গুণিত আমার 5 রয়েছে আমার অপশন এ, অর্থাৎ এ দাগের অ্যান্সারে রয়েছে এই অপশনটা। তাহলে কি করব আমরা, না প্রত্যেকটা এই টাইপের যখনই আমাকে সংখ্যা দেবে কোনো ভয় করার প্রয়োজন নেই, আমরা দেখব ছোট কোনগুলো আছে, ছোট সংখ্যাগুলোকে তিনটা, এখানে দেখো একই রকম 2 এর পরে 2 আছে, 2 এর পরে 3, 2 এর পরে 4, ছোটকে 2 এর পরে 2, সেই জন্য একবারই আমরা লিখব 2 এর পরে 2, 3 এর পরে 3, 3 এর পরে 2, 3 এর পরে 4। এবার সবচেয়ে ছোট কে স্যার 3 এর পরে 2, 3 এর পরে 2 গুণ করে লিখে দেব। 5 এর পরে 5, 5 এর পরে 2, 5 এর পরে 1, তার মানে ছোটকে 5 এর পরে 1 গুণ করে লিখে দেব। এরপরে আর কোনো সংখ্যা নেই এখানে, তার মানে আর আমরা কোনো কিছু কমনও নিতে পারবো না, তার মানে গসাগু হয়ে যাবে আমার ওটাই। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। কি বলছে আমাকে, 101 পূর্ণ 27 বাই কত রয়েছে স্যার, একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, একের পরে কয়টা শূন্য রয়েছে, 5টা শূন্য। তাহলে বলছে একে দশমিকে প্রকাশ করো। তাহলে একে দশমিকে কিভাবে প্রকাশ করব, দেখো তোমরা যারা জানো না নিয়মটা তারা কি করবে, সাধারণত পূর্ণ ভাঙবে, আগে এটাকে এটা দ্বারা গুণ করবে, করে এটা দ্বারা যোগ করবে, তারপরে এটা দ্বারা ভাগ করে দিবে। আমরা কি জানি 2 পূর্ণ 1-এর 2, পূর্ণ ভাঙার নিয়ম কি, 2 কে 2 দ্বারা গুণ করব, 2 দিয়ে 4, আর একে যোগ করব 5, 5 বাই 2 করব, এবার একে ভাগ করব। কিন্তু দেখো আমি যদি এটা, আচ্ছা এটা থাক, এবার দেখো 2 পূর্ণ 1-এর 2 কে কি আমি এটা লিখতে পারি 2 প্লাস 1 বাই 2, তাহলে 2 হয়ে যাবে লসাগু, 2 2 এ 4, 4 যোগ 1 সমান 5 বাই 2। তাহলে আমার তো এভাবেও আসলো সেম 5 বাই 2, এভাবেও আসলো 5 বাই 2, তার মানে আমি 2 পূর্ণ 1 বাই 2 কে তো 2 প্লাস 1 বাই 2 লিখতে পারি। অ্যাকচুয়ালি আমার এটার মানেই হচ্ছে 2 প্লাস 1 বাই 2, 3 পূর্ণ 3 বাই 2 মানেই হচ্ছে আমার 3 প্লাস 3 বাই 2, রাইট। তার মানে আমরা এই জিনিসটাকে প্লাস আকারে লিখতে পারি। সেম জিনিস আমরা এখানে কি করব স্যার, এখানেও আমরা এটাকে প্লাস আকারে লিখব। দেখো 101 প্লাস 27 বাই 1, 1 2 3 4 5, তাহলে দেখো 101 বসিয়ে দিব প্লাস 27 বাই কত আছে এটা। এবার আমরা কি জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা একের পরে কোনো কতটাই জিরো থাক না কেন, অর্থাৎ এই শূন্য দ্বারা যদি ভাগ করি, একের পরে আমার কটা শূন্য আছে 5 দ্বারা, তাহলে এই সংখ্যাটাতে যদি 27কে ভাগ করি তাহলে কি হয়ে যাবে না, আমরা লিখে দিব শেষের দিকে 27। এবার দেখো কয়টা নিচে শূন্য রয়েছে, একের পরে শর্ত একটাই যে 1 থাকতে হবে এবং একের পরে শূন্য থাকতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 দশমিক লিখবো, তারপরে শূন্য। তার মানে দেখো 5টা শূন্য রয়েছে, মানে উপরে আমরা 5টা সংখ্যার আগে, ডান দিক থেকে 5টা সংখ্যার আগে আমরা দশমিক বসিয়ে দিব। তাহলে 27 ছিল, 27 লিখলাম, তাহলে কটা সংখ্যা হলো 1 2, আর বাকি কটা সংখ্যা থাকলো আমার 3টা, 5টা হতে 3টা বাকি থাকলো, তাহলে 1 2 3, 3 2 5 হয়ে গেল। 5টা সংখ্যার আগে দশমিক বসাবো, শূন্য যোগ দশমিক বসিয়ে দিব। তাহলে 101 যোগ 0.000027, তাহলে কত হয়ে যাবে স্যার যোগ করলে 101 দশমিক যা আছে বসিয়ে দাও 0.0027, তাহলে কত হয়ে গেল আমার অ্যান্সার হয়ে গেল 101.00027 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কিভাবে করলাম দেখতে এলে জিনিসটা নোট করে নাও। চলো পরের প্রশ্ন দেখবে। চলো প্রত্যেকে করবে। কি বলছে, a প্লাস বি ইকুয়ালস টু 96 এবং a b এর অর্ধেক হয়, তাহলে বলছে a এর মান কত। দেখো a প্লাস বি অর্থাৎ a এবং b এর যোগফলটা বলেছে আমাকে, আমরা এভাবে নিব না যে a প্লাস বি ইকুয়াল টু 96, আমরা a প্লাস বি মানে কি বলছে a এবং b কে যদি যোগ করি তাহলে বলছে হবে 96, এবং যেখানে a হচ্ছে b এর অর্ধেক, তাহলে দেখো a b দুটো সংখ্যা, এটা কি হবে b এর অর্ধেক, b যা হবে আমি ধরলাম b হলো x, তাহলে b এর অর্ধেক কি হবে a, তাহলে b যদি x হয় তাহলে x এর অর্ধেক কত হয়ে যাবে x বাই 2, অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ করে দেওয়া, 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে অর্ধেক, তাহলে a হবে b এর অর্ধেক, অর্থাৎ b যদি x হয় তাহলে a হয়ে যাবে তার অর্ধেক x বাই 2। তাহলে আমাকে বলেছে a প্লাস b ইকুয়াল টু 96, তাহলে a এর ভ্যালু কত x বাই 2 প্লাস b এর ভ্যালু কত x, তাহলে a প্লাস b করে দিলাম, a এর ভ্যালু ছিল x বাই 2, b এর ভ্যালু ছিল x, তাহলে a প্লাস b করলাম ইকুয়াল টু কত বলেছে আমাকে 96। তাহলে দেখো লসাগু করো x প্লাস 2x বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে 96, তাহলে 2x আর x হয়ে গেল 3x, আর এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে স্যার আমার
96 ইন্টু 2, তাহলে দেখো এই 3 দ্বারা কাটো, 3 তিরিকে 9, 3 2 6, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 6 4 64। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল স্যার? 64 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কত হয়ে গেল আমাদের? 64 অ্যান্সার। চলো দেখে নেবে একবার প্রত্যেকে, পরের কোশ্চেনটা করার চেষ্টা করবে। চলো পরের কোশ্চেন করবে। চলো কি বলছে, যদি 25a প্লাস 25b ইকুয়াল টু 115 হয়, তাহলে এ এবং বি এর গড় কত? তাহলে দেখো আমাকে প্রশ্ন কি বলেছে, 25a প্লাস 25b ইকুয়াল 25b ইকুয়াল টু 115 হয়, তাহলে বলেছে এ এবং বি এর গড় কত? কার কার স্যার? এ এবং বি। তাহলে আমরা আগে দেখো এখান থেকে জিনিসটা বুঝে নাও যে গড় বের করার নিয়ম কি, এ এবং বি এর গড় বলেছে, তার মানে আমরা গড় কিভাবে বের করি? সংখ্যাগুলির যোগফল, তার মানে এ আর বি এর যোগফল করে দাও, বাই কয়টা সংখ্যা আছে তা তো দ্বারা ভাগ করে দিব, তাহলে একটা সংখ্যা দুটা সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো আমরা গড়। তার মানে এ আর বি এর গড় হলো a প্লাস বি বাই 2, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা, অর্থাৎ কতটা সংখ্যা আছে। তার মানে আমরা যদি এখান থেকে a প্লাস বি বাই 2 এর মান বের করতে পারি, তাহলে সেটা গড় হয়ে যাবে। তাহলে দেখো এবার এখানেও 25 আছে, এখানেও 25 আছে, তাহলে 25টাকে আমরা নিব কমন, থাকবে পড়ে a প্লাস বি ইকুয়াল টু 115। তাহলে a প্লাস বি থাকলো, এই 25টা এখানে কি আকার আছে? গুণ আকারে, ওপারে গিয়ে কি হয়ে যাবে? ভাগ, তাহলে 115 বাই 25, তাহলে 5 5 25, 5 2 10, 3 5 15, তাহলে a প্লাস বি এর ভ্যালুটা পেলাম কত স্যার? 23/5। তাহলে আমাকে বলেছে কি এ এবং বি এর গড়, তাহলে এ আর বি এর গড় কি স্যার? a প্লাস বি বাই 2। তার মানে নিচে আমাদেরকে কি করতে হবে? 2 করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এই সংখ্যাটাকেও এখানে আমরা যেহেতু এখানে 2 বসালাম, তার মানে এখানেও 2 বসাবো, তার মানে এখানে 2 বসিয়ে দিলে কত হয়ে যাবে স্যার? গুণ করে 23/5 2 10। তার মানে আমি একটু আগের অঙ্কটাতে কি বললাম, একের পরে শূন্য আছে, এই ভাগ করার নিয়ম কি? শূন্যটা উঠিয়ে দিব, শূন্য একটাই শূন্য রয়েছে, মানে ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক বসে দাও, একটা সংখ্যার আগে দশমিক, 2.3 হয়ে গেল আমাদের কি? এ প্লাস বি বাই 2, যেটা হচ্ছে এ এবং বি এর গড়। এ এবং বি এর গড় কত হয়ে গেল স্যার? 2.3। 2 পয়েন্ট কত হয়ে গেল স্যার আমাদের? 3 হয়ে গেল। আচ্ছা 2.3 হয়ে যাবে আমাদের গড়। একবার দেখে নি জিনিসটা, 115, 25a প্লাস 25b, তাহলে 25 কমন আসলো, a প্লাস বি ইকুয়াল টু 115, তাহলে কত হয়ে যাবে আমাদের? হয়ে যাবে আমাদের এদিকে a প্লাস বি, তাহলে 25 এপারে গিয়ে ভাগ হয়ে যাবে, 5 দ্বারা কাটাকাটি করবো, 5 2 10, 3 5 15, 5 5 25, 23/5, তাহলে 23/5, তাহলে 23/5/2 সমান কত হয়ে যাবে? এটা 23/10, তাহলে কত হয়ে যাবে? 2.3। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল স্যার? 2.3। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো পরের প্রশ্ন কি বলছে প্রত্যেকে দেখবে। একটি সংখ্যা ও তার 1/3 মধ্যে পার্থক্য, একটি সংখ্যা এবং তার 1/3 মধ্যে পার্থক্য হচ্ছে 50, সংখ্যাটি কত? একেবারে সহজ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই একটা দেখতে পাবে স্যার, 1 থেকে 2টো প্রশ্ন অবশ্যই দেখতে হবে। তাহলে একটা সংখ্যা এবং তার 1/3, 1/3 মানে কি স্যার? 3 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের মধ্যে 1/3, তৃতীয়াংশ মানে কি 3, তার মানে 3টা বসবে নিচে আর সংখ্যাটা বসবে উপরে, আর তাদের মধ্যে পার্থক্য হবে কত আমার? 50। পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে আমি যদি ধরি একটা সংখ্যা x, তাহলে x এর 1/3 কত হয়ে যাবে? x/3, x/3 হয়ে যাবে আমার কি? 1/3। সংখ্যাটার 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে আমার সংখ্যা যদি x হয়, তাহলে 1/3 কত হয়ে যাবে? x/3, আর তাদের মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগফলটা হচ্ছে আমার কত? 50। তাহলে বলছে সংখ্যাটি কত, অর্থাৎ x এর ভ্যালু কত? তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করবো স্যার, 3x মাইনাস x/3 ইকুয়াল টু হয়ে যাবে 50। কি হবে স্যার? 3টা হয়ে গেল লসাগু, 3কে x দ্বারা গুণ করবো 3x, মাইনাস আছে মাইনাস বসাবো, 3কে 3 দ্বারা ভাগ করবো কত? 3 একে 3, 1 পেলাম। 1 যে ভাগফলটা পাবো সেটাকে উপরের দ্বারা গুণ করবো, x একে x, তাহলে 3x কে x দ্বারা বাদ দেব, 2x ইকুয়াল টু এই 3টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, 3 5 15, 150, তাহলে 2 দ্বারা কাটবো 75, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম স্যার কত? 75 হয়ে গেল আমাদের উত্তর। একেবারে সহজ অঙ্ক ছিল স্যার। তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম? অপশন এ 75। চলো পরের প্রশ্ন দেখবে। মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। মা
এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। 4 বছর আগে তাদের অনুপাত ছিল 19:1। এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? এখন থেকে 4 বছর পর 4 বছর পর মা এবং আচ্ছা 4 বছর পর মায়ের বয়স কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। বয়স সংক্রান্ত অঙ্ক একেবারে তোমাদের গুরুত্বপূর্ণ, লিখে নাও যে একটা অঙ্ক তোমরা পাবেই। দেখো কিভাবে করবে। বয়স সংক্রান্ত অঙ্কগুলো একেবারে সহজ স্যার, শুধু কাজ একটাই যে যেদিক থেকে বলবে প্রশ্নের ডাইরেকশন যেদিক থেকে আছে একদিক থেকে আমাকে লিখে লিখে চলে যেতে হবে, তাহলে অ্যান্সার আমার প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? মা এবং মেয়ের বর্তমান বয়সের অর্থাৎ বর্তমানে বয়সের অনুপাতটা কত? মা এবং মেয়ে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। অর্থাৎ মায়ের বয়স যদি 7 হয় তাহলে মেয়ের হবে 1। তার মানে এখান থেকে আমরা ধরে নেব যে মায়ের বর্তমান বয়স হচ্ছে 7x, মেয়ের হচ্ছে কত? 1x বা x। তাহলে মায়ের বর্তমান বয়স পেয়ে গেলাম, মেয়ের বর্তমান বয়স পেয়ে গেলাম। এবার বলছে 4 বছর আগে তাদের অনুপাত ছিল 19:1। তাহলে যদি বর্তমান বয়স এত হয় তাহলে 4 বছর আগে কত হবে? আজকে যদি তোমার বছর 25 বছর হয়, বয়স যদি তোমার 25 হয়, তাহলে 4 বছর আগে কত ছিল? 25 বিয়োগ 4 করে দিব। একই রকম ভাবে বর্তমান বয়স হচ্ছে মায়ের 7x, তাহলে 4 বছর আগে কত ছিল? 7x - 4। আর মেয়ের বর্তমান বয়স হচ্ছে x, তাহলে 4 বছর আগে কত ছিল? x - 4। তাহলে 4 বছর আগে মা এবং মেয়ের বয়সের অনুপাতটা কত হবে বলছে? 19:1 হবে। 4 বছর আগে মা এবং মেয়ের বয়স বের করলাম, তাদের অনুপাতটা কত হয়ে যাবে? অনুপাত করে দিলাম, বলেছে 19:1 হবে। তাহলে বলছে মায়ের বর্তমান বয়স কত? তাহলে দেখো 7x - 4 বাই x - 4 ইকুয়াল টু কত হয়ে যাবে? 19/1। অনুপাত মানে ভগ্নাংশের আকারে লেখা। তাহলে কোনাকুনি গুণ করো স্যার, এটাকে এটা দ্বারা, এটাকে এটা দ্বারা, তাহলে 1 দ্বারা গুণ করো। 7x - 4 ইকুয়াল টু 19x মাইনাস 4 9 36 6 3 7 76। তাহলে 7 এই 19xটাকে এপারে নিয়ে আসো, তাহলে 7x আর মাইনাস 19x, 7x মাইনাস হয়ে যাবে 19x, প্লাসটা এপারে আসলে মাইনাস হয়ে যাবে -76, আর এই -4টা ওপারে গেলে কত হয়ে যাবে? +4। তাহলে দেখো -19x থেকে 7x বাদ দিলে হয়ে যাবে -12x। না কেন? কারণ বড় হচ্ছে কে? 19, আর 19 এর আগে কে আছে? মাইনাস। তার মানে আমাদের বিয়োগফলের আগে মানে বিয়োগ করে তার আগে মাইনাস বসে যাবে, যেহেতু বড়টার আগে কি ছিল? মাইনাস। 76 থেকে 4 বাদ দিব, কত হয়ে যাবে স্যার? 72। বড় কে ছিল? 76, তার আগে কি আছে? মাইনাস লাগিয়ে দাও। এই মাইনাস গেল, 12 12 কাটো 6 দ্বারা, 6 12 72, x এর ভ্যালু 6। তার মানে মায়ের বর্তমান বয়স কত ছিল স্যার? 7x। তার মানে 7 গুণিত x, 7x মানে কি? 7 x। তাহলে x এর ভ্যালু কত পেয়েছি? 6। তাহলে 7 6 কত হয়ে যাবে? 6 7 42। তার মানে মায়ের বর্তমান বয়স কত হয়ে যাবে স্যার? 42। এভাবে যদি আমাকে মেয়ের বর্তমান বয়স বলতো x, তার মানে x এর ভ্যালু কত বেশি? 6। তার মানে মেয়ের বর্তমান বয়স কত হয়ে যেত স্যার? 6 বছর। ক্লিয়ার? চলো। কি বলছে? নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 এর একসাথে আছে, যেখানে 7 এর মাঝখানে 1 ও 3 তার দুপাশে বসে আছে। আচ্ছা, আমাদের অঙ্ক কমপ্লিট হলো। এবার রিজনিং এর আমরা 3টা প্রশ্ন, এটা হচ্ছে তোমার লেডি কনস্টেবলের, অলরেডি প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করে রেখেছে লেডি কনস্টেবলে। তাহলে তোমরা প্রত্যেকে অ্যান্সারটা দেখবে যে খুব সহজ প্রশ্ন, প্রশ্ন খুব সহজ। এই টাইপের প্রশ্ন কিন্তু পাবে তোমরা পরীক্ষা হলে। একটা কি বলছে? নিচের সংখ্যার সিরিজে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 2973 133 1737 133 এই টাইপের কিছু একটা সংখ্যা আছে, দিয়ে বলছে যে সিরিজে কতবার 1 এবং 3 এবং 7 একসাথে আছে। 1 3 7 একসঙ্গে থাকবে, এবং বলেছে যেখানে 7 মাঝখানে থাকবে, 7 থাকবে মাঝখানে, 7 থাকবে মাঝখানে, তাদের দুই পারে কে থাকবে? 1 3 বা 3 7 1। অ্যাকচুয়াল আমাকে বলতে চেয়েছে যে তিনটা সংখ্যা 1 3 এবং 7 আমার একসঙ্গে থাকবে, পরপর থাকবে, কিন্তু 7 থাকবে এই 1 এবং 3 এর মাঝখানে। হতে পারে 1 প্রথমে থাকবে, 3 পরে থাকবে, তাদের দুজনের মাঝখানে 7 থাকবে, বা
7 মাঝখানে থাকবে, 1 এপারে থাকবে, প্রথমে থাকবে 3, অর্থাৎ 3 এবং 1 এর মাঝখানে আমার 7 থাকবে। মাঝখানে 7 থাকতে হবে, 2 পারে 1 বা 3 থাকতে হবে। তার এরকম কতবার পাওয়া যাবে? তাহলে দেখো কতবার পাওয়া যাবে স্যার? প্রথমটা যদি দেখি আমরা 3 1 7 রয়েছে, প্রথমে 1টা পেলাম। তারপরে কত রয়েছে? 7, আচ্ছা 1 3 1 3 7 2টা। আচ্ছা আমরা পেয়ে যাব কটা স্যার? 3টা পেয়ে যাব। তাহলে এই টাইপের কটা আছে? 3টা। তোমরা এখান থেকে ফাইন্ড আউট করবে 3টা আছে। চলো পরেরটা দেখবে। খুব সুন্দর প্রশ্ন। ডিসট্যান্স অ্যান্ড ডাইরেকশন থেকে। ডিসট্যান্স এবং ডাইরেকশনের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে নাও। প্রথমত আমরা ডিসট্যান্স অ্যান্ড ডাইরেকশনে কি জানি স্যার? এটা হচ্ছে নর্থ বা উত্তর, এটা সাউথ বা দক্ষিণ, এটা ইস্ট বা পূর্ব, এটা ওয়েস্ট বা পশ্চিম, তাই তো? এবার এগুলো যে কণা বরাবর থাকবে, তোমাদের হয়তো কণা বরাবর জিজ্ঞাসা করে না, যদি এরকম টাইপের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলে। তাহলে এটা কি হয়ে যাবে? উত্তর পূর্ব বা নর্থ ইস্ট। এটা কি হয়ে যাবে? সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ, ইস্ট সাউথ বলতে পারো। এটা কি হয়ে যাবে আমার? দুটো কাদের মাঝখানে রয়েছে? ওয়েস্ট আর সাউথ, তাহলে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। এটা কি হয়ে যাবে স্যার আমার? নর্থ ওয়েস্ট। তাহলে এই কোণাগুলো আমি দিক বলে দিলাম কোনটা কি। তাহলে যদি আমাকে একটা জিনিস দেখে নাও, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি। যদি আমার তীর চিহ্ন যদি এভাবে থাকে কোনো জায়গাতে, আর তোমাকে বলে দিল এটা কোন দিককে নির্দেশিত করছে, তাহলে এই জিনিসটাকে তুমি উঠিয়ে দেখো। এইখানে দেখো এই টাইপের তীর চিহ্ন, যেটার মুখ এই দিকে আসছে এবং নিচে আসছে, বাম দিকের দিকে আসছে এবং নিচে আসছে, তাহলে কে? সাউথ ইস্ট। এবারে যদি আমাকে এই টাইপের পেয়ে গেলাম, তাহলে এই টাইপ কোথায় রয়েছে? একমাত্র এখানে, নর্থ ইস্ট। এবারে যদি আমাকে বলে দিল এই টাইপের, তাহলে এই টাইপের কোথায় রয়েছে স্যার? এখানে, সাউথ ইস্ট। এবার যদি আমাকে এই টাইপের বলে দেয়, তাহলে এটা কোথায় রয়েছে? নর্থ ওয়েস্ট। তার মানে এই দিকটা কাকে নির্দিষ্ট করবে? নর্থ ওয়েস্ট। এবার আমরা কোশ্চেনে আসবো। দেখো কি বলছে, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তাহলে লক্ষণ আমার বাড়িটা ধরে নাও এখানে, লক্ষণ আমার বাড়ি থেকে, এটা আমার বাড়ি, লক্ষণ এখান থেকে পশ্চিমে গেল কত দূর স্যার? 15, কত কিমি বলেছে? 15 কিমি। তাহলে পশ্চিম কোনটা স্যার? এইটা। তার মানে এইদিকে আসলো কত কিমি আমার? 15 কিমি। তার মানে তীর চিহ্ন দেখিয়ে দাও, দিয়ে লিখে দাও 15 কিমি। এবার বলছে তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। যখনই স্যার পশ্চিম দিকে যাবে তখন উপরেরটা হয়ে যাবে রাইট, উপরেরটা হয়ে যাবে রাইট, নিচেরটা লেফট, অর্থাৎ উপরেরটা ডান, নিচেরটা বাম। সবসময় মনে রাখবে, পশ্চিমে আসলে উপরের দিকে গেলে ডান হবে, নিচের দিকে বাম। আর যদি আমার পূর্ব দিকে যায় তাহলে এর উল্টা করে দাও, উপরে লেফট, নিচে রাইট। সবসময় মনে রাখবে। আর যদি উপরের দিকে যায় তাহলে এটা হয়ে যাবে রাইট, এদিকে ঘুরলে, এদিকে টান মারলে লেফট, আর এদিকে টান মারলে রাইট। নিচের দিকে আসলে আমার হয়ে যাবে স্যার সেম উল্টাটা, এদিকে টান মারলে লেফট আর এদিকে টান মারলে আমার রাইট, তাই তো? তাহলে দেখো লক্ষণ আমার বাড়ি থেকে কি গেল? 15 কিমি পশ্চিমে গেল। তারপরে বলছে বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। তাহলে বাম দিক কোনটা স্যার? নিচেরটা। নিচে হেঁটে সে 20 কিমি ঘুরলো, বাম দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। এবার আমাকে কি বলছে? 20 কিমি হাঁটার পরে সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল। এবার পূর্ব দিক কোনটা স্যার? এইদিকে, এই ডাইরেকশনে। তাহলে পূর্ব দিকে গেল 25 কিমি। তার মানে 25 কিমি মানে অবশ্যই বেশি যাবে, এটুকুর মান তো 15। তার মানে এর সোজাসুজি করে এই বাড়ির সোজাসুজি করে এটি হবে 15, 15 চাইতে বেশি হবে 25। তার মানে 25 ধরে নিলাম, আমার এখানে আসলো 25 কিমি, এখানে আসলো। এবার বলছে এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। এবার বাঁ দিক, বাঁ দিক কোনটা বলেছিলাম? এদিকে গেলে সবসময় উপরেরটা হবে লেফট, লেফট মানে কি? বাঁ দিক। তার মানে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। 20 এটুকুও ছিল, তার মানে এটুকুর সমানই যাবে এখানে, তার মানে এই বরাবর যাবে স্যার, এখানে আসবে। লক্ষণ এবারে কোথায় আছে? এখানে আছে। 20 কিমি এখানে গেল, আর এটা কত ছিল? 25। তাহলে বলছে লক্ষণ, বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে, সে কত দূর পথ গিয়েছে এটা জিজ্ঞাসা করেনি। যদি বলতো যে সে মোট কত দূরত্ব হাঁটলো, তাহলে প্রত্যেকটার যোগ করে দিতাম। কিন্তু আমাকে বলছে যে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে। তাহলে দেখো লক্ষণ এখান থেকে, এটা আমার বাড়ি আর লক্ষণ রয়েছে এখানে, তাহলে এটুকুর দূরত্ব কত হবে স্যার? দেখো এটুকুর যদি 15 হয় এটুকুর, তাহলে তার মানে এটুকু আর এটুকু সমান হবে, তার মানে এটুকুও 15 হবে। আর গোটাটা হচ্ছে 25 আর এটির মান হচ্ছে 15। তার মানে এটির মান যদি 15 হয়ে যায় তাহলে এটির মান কত হবে? 25 থেকে, গোটাটা 25 ছিল, তাহলে 25 থেকে 15 বাদ দিব 10।
তার মানে এটুকুর মান যদি 10 হয় তাহলে এটুকুর মানও 10 হবে, যেহেতু এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। তার মানে কত পেয়ে গেলাম আমরা? 10 কিলোমিটার। তার মানে লক্ষণ এখন আমার বাড়ি থেকে কত দূরে আছে স্যার? 10 কিলোমিটার দূরে আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন। প্রশ্নবোধক স্থানে কি বসে? বলছে এ আই পি ভি এ ই। কি রয়েছে? এ আই পি ভি, এ আই পি ভি এ ই। তাহলে দেখো এ কত নম্বরে রয়েছে স্যার? এ এর ভ্যালু 1, আই এর ভ্যালু 9, পি এর ভ্যালু কত স্যার? পি এর ভ্যালু হয়ে যাবে 16, ভি এর ভ্যালু কত স্যার? 22, এ এর ভ্যালু 1, ই এর ভ্যালু 5। তাহলে বলছে এই প্রশ্ন জায়গা স্থানে আমার কি বসবে? তাহলে একটা জিনিস দেখো, এ থেকে আই এ যাচ্ছি কত হচ্ছে স্যার? +8। 9 থেকে 16 কত? +7। 16 থেকে 32 কত স্যার? +6। 16 থেকে 1 কত স্যার? +5। এবার কিভাবে বলবো স্যার +5? এটা তো মাইনাস হচ্ছে আমার। কিন্তু দেখো একটা জিনিস, যে প্রত্যেকটা সিরিজ আমার প্লাসে চলছে, কিন্তু এখানে যদি মাইনাস দিই তাহলে একটু গন্ডগোল আছে। তাহলে আগে আমরা দেখবো যে 22 এর পরে এর 6 এর পরে কি আসবে? +5 আসার কথা ছিল, কিন্তু এখানে 1 চলে আসছে, অর্থাৎ কমে যাচ্ছে। কিন্তু দেখো তো 22 এর পরে যদি আমি 5 নিতাম তাহলে 22 এর পরে 5 কত হতো? 22 আর 5 এ 27। তাহলে আমরা অ্যালফাবেট কতটা জানি? 1 থেকে এ থেকে শুরু করে আমার জেড পর্যন্ত রয়েছে, জেড 26 নম্বরে। তাহলে এক্স ওয়াই জেড। তার মানে দেখো এখানে 27 নম্বরে আছে, তার মানে 26 নম্বরে কে আছে স্যার? আমার 26 নম্বরে জেড। তার মানে 27 নম্বরে কে থাকবে? আবার তুমি রিপিট করো ঘুরে। তার মানে জেডের পরে আবার কে আসবে? এ বি সি, এভাবে তো পুনরাবৃত্ত হতে থাকবে জিনিসটা। তার মানে 27 নম্বরে কে চলে আসলো? আমার এ। তার মানে দেখো 27 নম্বরে কে আছে? এ আছে। তার মানে এখানেও আমার +5 হলো। +5, তারপর এখান থেকে এটুকু কত হচ্ছে? +4। +4 হয়ে কত হচ্ছে? 1 আর 4 এ 5, তার মানে ই। তার মানে এখান থেকে কত হয়ে যাবে? +3। মানে 5 আর 3 কত হয়ে গেল? 8। আর 8 নম্বর এ কে থাকে? আমরা জানি এইচ এর ভ্যালু হচ্ছে 8। তার মানে এইচ 8 নম্বরে কত চলে আসবে? এই জিজ্ঞাসা চিহ্নতে আমার এইচ আসবে। তাহলে এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে, যে আমার যখনই জেড এর পরে কাউন্ট করব 27, 28, 29, তখন সেগুলো কি হয়ে যাবে? আমার আবার পুনরাবৃত্তি হবে। অর্থাৎ জেড আমার 26, 26 নম্বরে। এবার 27 নম্বরে কি হয়ে যাবে? আবার এ চলে আসবে, এ এর ভ্যালু চলে আসবে 27 নম্বরে, বি 28, সি 29, এইরকম করে। কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। চলো তাহলে 3টা রিজনিং আমরা কমপ্লিট করলাম। এটা কিন্তু তোমাদের ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে এসেছিল। লেডি কনস্টেবলের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে আগে আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করে নেব, দেন তারপরে আমরা কি করব স্যার? নতুন নতুন প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ রিজনিংয়ের সেগুলো করার চেষ্টা করব। এবং তোমাদেরকে একটা কথা বলে দেবো আমি, যে তোমরা যারা যেখান থেকে রিজনিং পড়ছো সেখান থেকে একবারে পুরো কনসেন্ট্রেট হয়ে পড়াশোনা করো সেখান থেকে। ম্যাথের দায়িত্ব আমার, আমি জাস্ট রিজনিংটা নিয়ে আসছি এই জন্য, যেন এখানে একটু তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। মাঝে মধ্যে একটু রিজনিংটা একটু যেন আমাদের ইন্টারেস্টিং করে তুলে। ম্যাথ তো অনেকে মনে করো যে ভারী সাবজেক্ট, একটু খারাপ লাগে পড়তে, ইন্টারেস্টিং বাড়ে না। আমি এমনভাবে পড়াচ্ছি যে তোমাদের ইন্টারেস্টিং আসবে। প্রত্যেকটা জিনিস একেবারে কনসেপ্ট থেকে, ডিপ থেকে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলছি, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে যে স্যার আরও ভেঙে বোঝাতে হবে, তাহলে অবশ্যই তোমরা বলবে কমেন্ট বক্সে, আমি আরও ভেঙে বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের যেটা কাজ হবে স্যার, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যেন প্রত্যেকের কাছে ক্লাসটা পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে স্যার। এটুকু আমি তোমাদের কাছ থেকে চাইবো, যে যেন তোমরা ক্লাসটা শেয়ার করো স্যার। আমি সাবস্ক্রাইবের কথা বলি না স্যার, আমার বলাও পছন্দ না, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। বাট শেয়ারটা অবশ্যই চাই। আমি এখানে ভালো জিনিস নিয়ে আসছি, আমি চাই ভালো জিনিসটা যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। সেই জন্য বলবো যে বেশি বেশি করে শেয়ার করো স্যার, এবং ভালো লাগলে ক্লাসটা অবশ্যই লাইক করবে তোমরা। তাহলে আজকের ক্লাস এখান থেকেই থাকছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই, সকাল 6:30-এ আগামীকাল। তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে প্র্যাকটিস করবে, এবং এবার পরীক্ষাতে আমাদেরকে সিলেকশন নিতে হবে।